যে আমরা লাস্ট ডে বার্নৌলিস থিওরেমটা লাস্ট করেছিলাম, তার কিছু কোশ্চেন ডিসকাশন করা বাকি ছিল। বার্নৌলিস থিওরেম বা বার্নৌলিস প্রিন্সিপাল কিসের উপর বেস করেছিল? প্রেসার, ভেলোসিটি, এদেরকে উপর বেস করে। মানে আমার লাস্ট ফাইনাল ইয়ে ছিল হচ্ছে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস প্রেসার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? এবারে একটা একটা করে তাদের ইকুয়েশন নেওয়া হয়েছিল। মানে একবার হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রো জি এইচ ওয়ান ইকুয়ালস টু হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি এইচ টু, এটা একটা কেস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যখন দুটো বাকি দুটোকে নেওয়া হলো, মানে হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান ইকুয়ালস টু হাফ রো ভি টু স্কোয়ার প্লাস পি টু। থার্ড নাম্বার পাওয়া গেল পি প্লাস রো জি এইচ ওয়ান পি টু প্লাস রো জি এইচ টু। এই তিনটে জিনিস, তিনটে ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে বার্নৌলি করতে গেলে, বার্নৌলিস থিওরেমে। এটা আমরা আগের দিন ডিসকাস করেছি, তাই না? তো এটার উপর আজকে আমরা কিছু কোশ্চেন দেখবো। ধর এই কোশ্চেনটা, তোর দেখি কোশ্চেনটা বল। কেউ একজন কি বলেছে কোশ্চেনটায়? বলা হয়েছে যে এইখানে ওয়াটার ইজ ফিল্ড ইন সিলিন্ডার, হাইট 3 মিটার হলো। এবার এই রেশিও অফ ক্রস সেকশন এরিয়া অফ দ্য অরিফিস অ্যান্ড দ্য বিকার ইজ 0.1। মানে এইখানে যে বিকারটা যেটা আছে, সেই বিকারটার তো একটা রেডিয়াস আছে, সেখান থেকে এয়ার ঢুকছে, তবেই তো এখান থেকে জল বেরোচ্ছে। এবার এখান থেকে যদি এয়ারটা না ঢোকে, যদি এটাকে ঢেকে দিস, ক্লোজ টাইট করে দিস, তবে কি এখান থেকে ফুটো করলে জল বেরোবে? ভেবে দেখতো। ভাব একটা পুরো ক্লোজ বিকার, ঠিক আছে, যার পুরো এয়ার টাইট মানে বিকার, এয়ার টাইট। একদম এয়ার টাইট বিকার। যদি এয়ার টাইট বিকার হয় তাহলে এখানে ফুটো করে দিলেও কিন্তু জল পড়বে না। ওই যে তোরা ওই এক্সপেরিমেন্ট গুলো করেছিস না, দেখেছিস না, যে ধর গ্লাস আছে, গ্লাসের উপর একটা পোস্ট কার্ড এরকম লিখে দেওয়া হলো, তারপরে গ্লাসটাকে ধরে এরকম উল্টে দিল, গ্লাসটা তখন এরকম হয়ে গেছে। এই পোস্ট কার্ডটা এরকম থেকে যায় এরকম, কখনো জল আর গ্লাস এরকম পড়ে যায় না কিন্তু। দেখেছিস এরকম এক্সপেরিমেন্ট? এটা হচ্ছে এয়ার টাইট বলে। যখনই তুই এরকম করে দিবি, যখনই এই জায়গাটা মানে পুরো ভর্তি ওয়াটার করে দিবি, ঠিক আছে, ওয়াটারের এদিকের প্রেশার আর এদিকের এয়ারের প্রেশার ব্যালেন্স করে দেয়। যে এখান থেকে জলটা বেরিয়ে আসতে চাইছে, সেই প্রেশার আর এই প্রেশার ব্যালেন্স করে দেয়। কথাটা বোঝা গেল? এই ব্যালেন্সটা আটকাতে গেলে তোকে এইখানে ফাঁকা রাখতে হবে, তবেই এখান থেকে এয়ার ঢুকবে, তবে আর তুই মানে জল বেরোবে, মানে জল বেরোবে আর কি, তবেই জলটা বেরোবে, উপরেটা ফাঁকা থাকলে, নইলে হবে না। ফর এক্সাম্পল, কখনো আরেকটা এক্সাম্পল দিই, ধর হাতের সামনে নেই, তাহলে দেখাতাম। তোরা পিপেট ইউজ করেছিস? পিপেট, পিপেট কখনো ইউজ করেছিস? না, ছবি ইউজ করিনি। পিপেটে দেখ, আমি তোকে বোঝাই পিপেটটা কি। পিপেট মানে হচ্ছে, এই জিনিসটা হচ্ছে পিপেট, দেখতেই পাচ্ছিস ভিডিও রয়েছে বিভিন্ন, ঠিক আছে, এটা হচ্ছে পিপেট। এগুলো হচ্ছে পিপেট, তাই তো? এটাতে আমরা কি করি, আমরা কেমিস্ট্রি ল্যাবে
এটা দিয়ে ভলিউম মেজার করি। হ্যাঁ স্যার, কেমিস্ট্রি ল্যাবে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছিস তো? এবার হ্যাঁ 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 এই দেখেছি। আমি একটা পিপেটে, বিউরেট জানতাম এতদিন ধরে। না বিউরেট হচ্ছে অন্য জিনিস, যেটা ওই নব ঘোরানো যায়, আচ্ছা ওটা হচ্ছে বিউরেট। এটা হলো পিপেট। এটা দেখবি কি করতে হয়, একটু মনে করে দেখ। এটা এরকম জলের ভেতর দিয়ে আমরা মুখ দিয়ে টানি, দেখবি এক্ষুনি পড়বে হয়তো। ভাই এখানে দেখ প্রেসার পাম্প করে তুলছে, ভালো করে দেখ, দেখ আমরা মুখ দিয়ে যেটা টানি সেটাকেও প্রেসার দিয়ে তুলছে, মানে পাম্প করে তুললো। এবার দেখ খেয়াল করে, এবার দেখ এই যে হাতটা এখানে আঙ্গুলটা আটকে রেখেছে, এই যে এখানে আঙ্গুলটা আটকে রেখেছে, দেখতে পাচ্ছিস? এবার এখানে তো পুরো লিকুইডটা আছে, কিন্তু লিকুইড কি এখান দিয়ে পাস হচ্ছে? এখানে তো ফুটো আছে, দেখ অরিফিস আছে তো। পড়ছে না পড়ছে না। পড়বে না, কিন্তু একবারও পড়বে না। যখনই আঙ্গুলটা ছেড়ে দেবে তখনই পড়তে শুরু করবে। কথাটা বোঝা গেল? এ দেখ কোনো দিকেই যাচ্ছে না, না এদিক যাচ্ছে না এদিক যাচ্ছে। এ দেখ এখান থেকে জলটা পড়ছে, ভালো করে দেখ, ফলো করে। ওই দেখ হাতটা সরিয়ে দিল, এ দেখ এবার জলটা পড়ছে, দেখ। বোঝা গেল? তো তুই যদি উপরে অরিফিস না রাখিস, মানে উপরে যদি ফাঁকা না রাখিস, তাহলে নিচে তুই এখানে যতই ফুটো থাক কখনো জল বেরোবে না। এটাই নিয়ম। তো তোকে এখানে এটা বলে দেওয়া হয়েছে, আগে এই জিনিসটা বুঝতে হবে যে এয়ারে কিভাবে মুভমেন্টটা হয়। বোঝা গেল আমার কথাটা? তো সেই অনুযায়ী তোকে অরিফিসটা বলে দিয়েছে। এবার কি করব আমরা? এবার আমরা ওই A1 V1 A2 V2 আমরা জানি, সেই কনসেপ্ট দিয়ে আগে আগে বার্নৌলির থিওরেম পুট করব। কার কার আমার ইকুয়েশন থাকছে? আমার ইকুয়েশন থাকছে তোর, ভেবে দেখ, তিনটে তো আমার কাছে আছে, প্রেসার প্লাস এইচ রো জি, আমি লিখি প্রেসার প্লাস এইচ রো জি প্লাস ভলিউম। এই তিনটে মিলে ভলিউম বলছি, হাফ রো ভি স্কোয়ার আর কি, হাফ রো ভি স্কোয়ার ভেলোসিটি স্কোয়ার, এইটা তিনটে তো কনস্ট্যান্ট। এবার এখানে তুই আমাকে বল কোন দুটো কাজ করছে, হাইট আর ভলিউম? প্রেসার তো কাজ করছে না এখানে কোনো। এখানে এই যে 3 মিটার হাইট আর ভলিউম বলছি ভেলোসিটি, এই দুটো হেড কাজ করছে। আলাদা করে প্রেসার হিসেবে কিছু কাজ করছে না, কোনো প্রেসার বলে দেয়নি। তাহলে আমি কি করব? স্যার 7.07 এরকম কিছু আনসার। 7.07, হ্যাঁ 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 7.07। তাহলে H1 rho G plus half rho V1 square equals to H2 rho G plus half rho V2 square। এই হচ্ছে তাহলে আমার ইকুয়েশন। এবার এই ইকুয়েশনে আমি একটা একটা করে পুট করব। কিরকম পুট করব? না আমি ওই H1 H2 কে এক জায়গায় নিয়ে নেবো, V1 V2 কে এক জায়গায় নিয়ে নেবো, রো গুলো সব কেটে দেবো। তাহলে আমি যদি সব রো কেটে দিই, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, সেটা ইকুয়ালস টু H2 মাইনাস H1, এরকম দাঁড়াবে। ঠিক আছে? এবার V1 V2 কি করে হয়? না A1 V1 ইকুয়ালস টু A2 V2। এবার এটা যদি A1 হয়, কার থেকে কার রেশিও বলেছে? 0.1। দেখ, রেশিও অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ অরিফিস অ্যান্ড দ্য বিকার, মানে অরিফিসটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। বুঝা গেল? A1 বাই A2 এটা হচ্ছে 0.1। তাহলে V1 বাই V2 কত হবে? V2 বাই V1, তাই না? সেটা হচ্ছে 0.1। এবার এটাকে একটা কাজ কর, এটাকে ডিভাইড করে দে, বা এখানে ভ্যালু হিসেবে পুটও করে দিতে পারিস। যে কোনো একটাতে V1 এর জায়গায় বা V2 এর জায়গায় কোনো একটা জায়গায় ভ্যালু হিসেবে পুট করে দিবি, মানে V2 ইকুয়ালস টু 0.1 V1, তো V2 এর জায়গায় এটা পুট করে দে। তাহলে V1 স্কোয়ার ইকুয়ালস টু না মাইনাস 0.1 V1 স্কোয়ার ইকুয়ালস টু H2 মাইনাস H1। এবার এটা ক্যালকুলেট কর, কত আসছে? ওটা হচ্ছে 52, H1 হচ্ছে, H2 হচ্ছে 52.5, আর H2 হচ্ছে 3।
এই তো, তাহলে একদিকে হচ্ছে 3 - 52.5, যদি ওটা 3 মিটার আছে তাহলে আমি সেন্টিমিটার করে দিই। 300 - 52.5, আর এদিকে হচ্ছে V1² মাইনাস 0.01 V1², তার মানে হচ্ছে 0.01 যদি মাইনাস করে দিস একের থেকে, তাহলে 0.99 নাকি? (0.99) ইকুয়ালস টু, এদিকে আসছে হচ্ছে আমার 300 - 52.5, মানে 247.5, 247.5 V1² হচ্ছে, এটাকে 1ই ধরে নিতে পারি, সেটাকে খুব বেশি ডিফারেন্স হয় না, হয়ে যাচ্ছে। তাও ধর 0.99 রাখলি। এবার জাস্ট কাটাকাটি বা রুট রুট করতে হবে, V1 এর রুট করতে হবে। আচ্ছা, আমি মনে হয় একটা 2 উড়িয়ে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হাফ রো V², এখানটা 2 ছিল। যে 2 ছিল, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে ইন্টু 2, মানে হচ্ছে 495, 495/0.99, ওই 500ই ধর অ্যারাউন্ড। 0.99 মানে তো 1ই, তাই না? না, 500 না তো, 5000 বা এরকম হয়ে যাচ্ছে, একটা 0.1। 1 99, হ্যাঁ 500ই আসছে, একদম 500। V1 ইকুয়ালস টু √500। 22.36। জিরো কিছু গন্ডগোল হলো। না, ঠিকই আছে। স্যার 15.81 আসছে তো আনসার। √500? না না, হ্যাঁ, √500 এটা আসবে না। না √, আমার 250 তো এটাই এসছে। √250 কেন আসবে? 250 না, তো আবার 240। 250 ইন্টু 2 আছে না, একটা 2 থাকছে না এখানে? ও, ও হ্যাঁ তো। দেখ, ইন্টু 2 আছে না, ওটা ইন্টু 2 দিয়েই করতে হবে। এবার 495/0.99, ওটাকে তুই 500ই করে না অ্যাভারেজ, এবং ক্যালকুলেট করলে 500ই হয় অ্যাভারেজে। এটাই হবে অ্যান্সার। 7.07 হবে না রে, ওই 7.07 এসছে। হ্যাঁ, আমার √550 এলো। মিটার থেকে সেন্টিমিটার কত ঘর? 2টো ঘর না? তার মানে 3 মিটার হুম। মানে হচ্ছে 300 মিটার। 300 - 72 পয়েন্ট হচ্ছে 247.5, সেটাও ঠিক আছে। আচ্ছা, ওহো, একটা জি 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 জি, না জি তো, জিটা জিটা আমি উড়িয়ে দিয়েছি, এই জিটা উড়িয়ে হ্যাঁ, দিয়েছি, এটা জি ছিল। দেখ, একটা জি ছিল এখানে, আমি তো দেখছি। তাই না? হ্যাঁ। হ্যাঁ, ওটাই। এটা ঠিক আছে, এবার ঠিক আছে। এটা জি ছিল, মানে এটাকে 20 করে দে এগুলোকে।
এখানে একটা জিরো রাখ, 5000 করে দে, √5000 মানে হচ্ছে 70.7, এরকম আর কি। ও স্যার এটা করে দাও, আমার ভুল ভাল উত্তর বলেছে। ওয়াটার ফ্লো কথাটার মানে কি বল আমাকে। ওয়াটার ফ্লো আমরা কি দিয়ে ডিনোট করি দেখি, সবাই চুপ কেন? ওয়াটার ফ্লো ভি আমরা কি ডিনোট করি বল। ওয়াটার ফ্লো বলতে কি 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 আছে ফর্মুলায়? ভি ইকুয়ালস টু এভি। একদম, একটা হয় হচ্ছে ওয়াটার ফ্লো কিউ, কিউ দিয়ে ডিনোট করা হয় ফার্স্ট কথা। একটা হলো এরিয়া ইনটু ভেলোসিটি, এই তো হুম এটা হুম। একটা। আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ভলিউম পার মিনিট, হ্যাঁ ভলিউম। ভলিউম পার টাইম আর কি, তাই তো? এখানে সেই অনুযায়ী ওয়াটার ফ্লো কত বললো না, ওয়াটার ফ্লো বললো 20 লিটার পার মিনিট, 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে তাহলে আমি যদি ট্রান্সফার করতে চাই, তাহলে কিসে ট্রান্সফার করবো বল? আমি তো লিটার পার মিনিট মিটার পার রাখলে হবে না, সেকেন্ড। মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তাহলে আমি এখানে লিটার থেকে মিটার কিউব কিভাবে করে জানিস? 1 ডেসিলিটার কিউব, ডেসিমিটার কিউব হচ্ছে 1 লিটার, এটা মাথায় রাখিস। 1 ডেসিমিটার কিউব হচ্ছে 1 লিটার। তাহলে আমাকে যখনই লিটার বলা থাকবে আর মিটার কিউবে যাব, তাহলে আমাকে মাথায় রাখতে হবে 10⁻³ ডেসি থেকে মিটার হচ্ছে 1 ঘর করে, 10 10 করে ভাগ করা। বোঝা গেল কথাটা আমার? মিটার, হুম। ডেসিমিটার, সেন্টিমিটার, এই তো ঘটার। এখান থেকে এটা 10 দিয়ে ডিভাইড, এখান থেকে এটা 100 দিয়ে ডিভাইড। তাহলে 1 ডেসিমিটার কিউব হলো 1 লিটার। তাহলে কিউব মানে হচ্ছে 10⁻³ বোঝা গেল ব্যাপারটা? এটা মাথায় রাখিস। আচ্ছা, 10⁻³ আর মিটার মানে হচ্ছে এটাকে সেকেন্ড করে দিলাম, 60 সেকেন্ড। তার মানে একটা জিরো একটা জিরো কেটে গেল, এটা 1/3, 1/3 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল হচ্ছে ইয়ে তোর কি বলে ভলিউম ফ্লো, মানে ফ্লো অফ লিকুইড, তাই তো? এবার ইয়ে কি বলছে, এবার তাকে ভেলোসিটি জানতে হয়েছে। না ভেলোসিটি তুই নিজেই বললি এরিয়া ইন্টু ভেলোসিটি, তাহলে কিউ ইকুয়ালস টু যদি 1/3 ইন্টু 10⁻⁻, ইয়ে হয় এটা মিটার কিউব বাই সেকেন্ড, ঠিক আছে, এটা এরকম। তাহলে এটা ইকুয়ালস টু এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়া মানে কত হবে, একটা ডায়ামিটারের, এটা যদি ডায়ামিটার 4 সেন্টিমিটার হয়, তার মানে রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে পাই ইন্টু 2 ইন্টু 10⁻², তার স্কোয়ার মিটার করে দিলাম একবারে। তাহলে এরিয়াতে পুট করে দে, পাই ইন্টু 4 ইন্টু 10⁻⁻4 ইন্টু ভেলোসিটি ইকুয়ালস টু, এর পাশে হচ্ছে 1/3 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে। তাহলে এবার ভি ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে, এবারে 10⁻³ 10⁻⁴ কেটে দে, এ পাশে শুধু তাহলে 10⁻1 পড়ে রইলো। তাহলে ভি ইকুয়ালস টু 1/4 ইন্টু 3 ইন্টু পাই, আর 10⁻1টা উপরে উঠে গিয়ে 10 হয়ে গেল। এটা কিসের কোশ্চেন? অনিক, কোন থিওরি হবে? স্যার A1V1 ইকুয়াল টু A2V2। সেটা তো না হয় হলো, সেটা দিয়ে একটা কি তারপরে বার্নওলিস তারপরে থিওরেম বার্নওলিস। বেরিয়ে গেছেন স্যার। 34000 প্যাসকেল। থ্রি ফোর জিরো জিরো জিরো, ঠিক আছে। আচ্ছা বাকিটা কি অবস্থা?
তাহলে এটা কি হবে কোশ্চেনটা? A1 V1 A2 V2, V2 কত আসছে? অনেক 4 এসছে V2। হ্যাঁ স্যার 4 মিটার পার সেকেন্ড হচ্ছে। তারপর তারপরে কার তারপর নেব? প্রেশার আর হাফ রো ভি স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দুটো করে এই P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার, P1 plus half rho V1 square equals to P2 plus half rho V2 square। আমার প্রেসার চাই একটা পয়েন্টের প্রেসার চাই না, সব পাশে নিয়ে যাব। P2 ধর আমার চাই, তো P2 equals to P1 plus half rho, এখানে এই জিনিসটাকে দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার এরকম হয়ে যাবে, তাই না? এবার দুটো রেশিও বলে দে, একটার তো প্রেসার বলেই দিয়েছে 4 ইন্টু 10⁴ প্লাস হাফ রো, একটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস, এটা প্লাস না এটা মাইনাস হবে, না প্লাসও রাখা যেতে পারে, অসুবিধা নেই, V1 মাইনাস V2 রেখেছি তো, ঠিক আছে। রো ভি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 16, তাই তো? কিন্তু এগুলি 4 গুলো কিসে ছিল? ঠিক আছে, মিটারই আছে, অসুবিধা নেই তাহলে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 4 ইন্টু 10⁴ মাইনাস হয়ে যাবে এটা, তাহলে রোটা কত? রো হচ্ছে 1000, রো কি দিয়েছে ওয়াটার বলেছে তো, তাহলে 1000, তার মানে এটা 500 হয়ে গেল, 12 500 এরকম জায়গাটা, 4 × 10⁴ আর 5 × 7 6000, ঠিক আছে। তার মানে এটাকে ভেঙে দে, এটাকে এরকম না রেখে 40,000 করে দিই, বা 10⁻³ করে দিই, 40 ইন্টু 10⁻³ এটা মাইনাস 6 ইন্টু 10⁻³, তার মানে 40 থেকে এটাকে চলে গেল হচ্ছে 34 ইন্টু 10⁻³, মানে 3.4 ইন্টু 10⁻⁴, বা এটাও রেখে দিতে পারিস, বা 34000 করতে পারিস, এটা খুশি। বোঝা গেল? যাই হোক, এই ধরনের অসংখ্য কোশ্চেন হয়, আমি কয়েকটা কোশ্চেন শো করলাম। কোশ্চেনগুলো অতি অবশ্যই করিস, যারা পার্টিসিপেট করছিস না তারা পার্টিসিপেট কর, আমি বারবার বলছি পার্টিসিপেট কর। ফিজিক্স কিন্তু চুপ করে বসে থাকলে ফিজিক্স ভেবে ভেবে হবে না, এবং পরে তুই চাইলেও মেকআপ করতে পারবি না, কারণ হচ্ছে যে এখানে মেকআপের কোনো জায়গাই নেই, এখানে তোকে স্পটেই বুঝতে হবে এবং ওই ব্যাপারটা বুঝে রেডি করে ফেলতে হবে, তুই অন্য কিছু করতে পারবি না। যাই হোক, আমরা পরের টপিকে চলে আসি, তার নাম হলো সারফেস টেনশন। এই চ্যাপ্টারটা যেটা ফ্লুইড, আমরা কি পড়ছি? আমরা ফ্লুইড পড়ছিলাম, মানে প্রপার্টিজ অফ ফ্লুইড। এবার এই প্রপার্টিজ অফ ফ্লুইড, তার মধ্যে আমি যদি ঠিক করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম দিকে আমরা যে পার্টটা পড়েছি সেটা হচ্ছে স্ট্যাটিক বা ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি কি ফোর্স অ্যাপ্লাই করছে, বাউন্সি অ্যাপ্লাই করছে, ওর প্রেশার কি হচ্ছে, ওর ডেন্সিটি কি হচ্ছে, এই ধরনের জায়গাগুলো হচ্ছে আমরা ফার্স্ট পার্টে করেছি ফ্লুইড মেকানিক্স। এরপরে যে পার্টটা এতদিন করলাম, এই বার্নৌলিস প্রিন্সিপাল, ভিসকোসিটি, এদের ক্ষেত্রে ফ্লুইডটা মুভ করছিল, তাকে বলা হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স বা ফ্লুইড মোশন। আর থার্ড ওয়ান যেটা আজকে আমি করবো সেটা হচ্ছে সারফেস টেনশন। এটা হচ্ছে ফ্লুইডের ইন্টারনাল প্রপার্টি, মানে একটা ফ্লুইডের মধ্যে যে মলিকিউল গুলো থাকে সেই মলিকিউলের প্রপার্টি হচ্ছে সারফেস টেনশন। ঘটনাটা একটু দেখালে তোরা বুঝতে পারবি। ধর আমি যদি বলি যে তোরা সবাই তুলি দেখেছিস তো, মানে ব্রাশ, যেটা কালার ব্রাশ, বুঝিস? তুলি যখন এমনি রাখা থাকে তখন তো ধর বেশ ফোলা ফ্লাফি টাইপের থাকে, ঠিক আছে? কিন্তু সেই তুলিটাই যখন জলের মধ্যে চুবিয়ে তুই নিয়ে আসবি, ঠিক আছে, তখন সেইটা কেমন সরু হয়ে যায় না? ভেবে দেখ। হ্যাঁ স্যার।
এই যে সরু হয়ে গেল, ঠিক আছে, তার কারণটা কি? সরু হয়ে যাওয়ার স্যার কারণ, আপনি কি কিছু ড্র করেছেন? আমি কিছু ড্র করিনি। ও, তাহলে আমি দেখতে পাচ্ছি। না, আমি কিছু ড্র করিনি। আমি বলছি ধর একটা এরকম সরু তুলি আছে, মানে তুলিটা ধর এরকম রয়েছে, তুলির যদি ব্রাশটা তুই দেখিস তাহলে দেখতে পাবি যে ওটা জলের ভেতর একটু এরকম রয়েছে, বা বাইরেও ধর একটু এরকম এরকম বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম রয়েছে। যেই মুহূর্তে ওটাকে জলের মধ্যে চুবিয়ে দিবি, ভিজে গেল, সেই মুহূর্তে তুলিটা তুই দেখতে পাবি এইরকম হয়ে গেল, তাই না? তো ব্রাশ গুলো সব একদম এক জায়গায় এরকম সরু হয়ে গেল। কি করে হয় এই জিনিসটা? গামছা বা কোনো কাপড় জলের মধ্যে দিবি, দেখবি কাপড়টা পুরো এরকম ছড়িয়ে ছিটিয়ে এরকম ভাবে ভাসছে। এবার একটা পোর্শন ধরে তুলবি, দেখবি এরকম দড়ির মতন, আচ্ছা, তখন দড়ির মতো। দড়ির মতন হয়ে যায়, হয়ে গিয়ে এরকম জল পড়ে একটা দিক, তাই না? কেন? এই প্রত্যেকটা কারণ হচ্ছে কিন্তু সারফেস টেনশন। এই প্রত্যেকটা ঘটনা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে কোনো একটা লিকুইড, তার কয়েক রকমের ফোর্স থাকে, ঠিক আছে? যেমন একটাকে বলা হয় হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, একটাকে বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স, ঠিক আছে? এবার অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে কোনো মলিকিউলের মধ্যেকার, আমি একটা দেখাই, একটা পিকচার দেখাই তাহলে বুঝতে পারবি। এই ভিডিওটা দেখ। ধর আমরা এখানে এই দেখতেই পাচ্ছিস যে আমাদের এখানে এটাকে বোঝানো হয়েছে মলিকিউলস গুলোকে, দেখতে পাচ্ছিস তো? আমাদের ওয়াটার মলিকিউলস এটা বড় করে আমরা দেখিয়েছি। এবার এই ওয়াটার মলিকিউলস এর মধ্যে ভাব একটা সুতো যখন আমরা ছেড়ে দিই তখন সুতোটা এরকম ভাসতে থাকে, এরকম হয়ে যায়, বা এটা এরকম হয়ে যায়, তাই তো? ভেবে দেখ। এবার খুব ভালো করে ভেবে দেখ, সুতোটা যখন থাকে, সুতোর তখন চারিপাশে এটা দেখতে পাচ্ছি একটা সাদা টাইপের একটা কেমন লেয়ার টাইপের হয়ে রয়েছে, একটু দেখবি জায়গাটা ডেবে থাকে না সুতো যেখানটায় থাকে? বা ধর, হ্যাঁ স্যার। আমি সবচেয়ে ভালো এখানে দেখানোর জায়গা হচ্ছে যদি কোথাও মসকিউটো টসকিউটো দিয়ে দেখানো থাকে, এখানে নেই, এখানে নেই, এই যে স্যার এই যে জলের ভেতরে এরকম পোকা দেখেছিস, যেমন কোন পোকা বা যে যদি হেরে যাচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, একটু মনে আচ্ছা, হয় কি মানে জলের ওই জায়গাটা জলের প্রেস করে জায়গাটা রয়েছে। প্রেস করে ডেবে রয়েছে, দেখতে পাচ্ছিস এই জায়গাটা একটু ডেবে থাকে, ডেবে হুম থাকে হুম মনে হয়। হুম, ফড়িংও তো অনেক সময়। একদম ফড়িং বা কোনো কিছু জলে রয়েছে, এটা খুব ভালো করে আমরা দেখতে পাই এই জায়গাটা। তাহলে এই জায়গাটায় এই জলটা একটু ডেবে আছে, এর ব্যাপারটা কি? আমি যদি ভেবে দেখি, তোদের মাথায় ফার্স্ট কোয়ারি আসবে যে স্যার এটা তো বাবানসি হতে পারে। এটা বাবানসি কেন নয়? বাবানসি কেন নয় সেটা তুই খুব ভালোভাবে বুঝতে পারবি যদি তুই অন্য কিছু দিয়ে দিস। মানে কিরকম না, ফড়িং না হয় এমনিও জলে ভাসতো, কিন্তু আমরা যদি একটা লোহার নিডল, মানে আমরা যে লোহার সূচ ইউজ করি, যেটা সেলাই করি, যেটা লোহা বা স্টিলের তৈরি, তার তো ডেন্সিটি হচ্ছে ওয়াটারের ডেন্সিটি থেকে বেশি। তাহলে আমরা তো এই জিনিসটা শিখেছি যে কোনো কিছু যদি ওয়াটারের ডেন্সিটি থেকে বেশি ডেন্সিটি হয় তাহলে সেই জিনিসটা ডুবে যাবে, আর যদি ডেন্সিটি কম হয় তাহলে সেটা ভেসে উঠবে। এটাই তো আমরা জানি। এবার তাহলে তুই যদি একটা এরকম বিকার নিলি, এরকম বিকার নিলি পুরো ফুল অফ ওয়াটার, ঠিক আছে? এই বিকারটার উপর তুই যদি একটা নিডল রেখে দিস, খুব আলতো করে গিয়ে নীলটাকে এরকম ধর তুই রেখে দিলি, এরকম ধর নীল এরকম রাখা রইলো, ঠিক আছে? দেখবি ওটা কিন্তু খুব সুন্দর আরামসে ভেসে আছে। তাহলে এখানে তুই বাওয়ানসি কি করে বলবি? কারণ বাওয়ানসি, ওই যে বললাম বাওয়ানসি যে ফোর্সটা, সেই ফোর্সটা তো এটা বলে যে ভি রো জি, এটা বাউন্সি। ওয়ারাস ওর ওয়েট কত? ভি সিগমা জি। এবার প্রশ্ন হলো ভি সিগমা ইজ জি ইজ গ্রেটার দ্যান ভি রো জি, তাই না? এবং জলের ভেতর যে জিনিসটা ডুবেনি, যে জিনিসটা জলের ভেতর ডোবেনি, তার ক্ষেত্রেই অপসারিত জল বা ডিসপ্লেস লিকুইড, এই ডিসপ্লেস লিকুইড কথাটাই তো অ্যাপ্লিকেবল নয়, তাই না?
এবার ডিসপ্লেস লিকুইড কথাটা যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে বাউন্সিও অ্যাপ্লিকেবল নয়। সুতরাং আর যাই হোক না কেন, জলের সারফেসে যদি কিছু ভেসে থাকে তাহলে তাকে বাউন্সি বলা যায় না। বোঝা গেল? সারফেসে যেটা ভেসে থাকে সেটা নিশ্চয়ই অন্য কোনো ফোর্স। কি ফোর্স? সেটা হলো সারফেস টেনশন। এই জন্যই এই কথাটা সারফেস টেনশন কথাটা, ঠিক আছে? এটা অনলি অ্যাক্ট অন সারফেস, শুধুমাত্র সারফেসে দেখতে পাওয়া যাবে, আর কোথাও দেখতে পাওয়া যাবে না। জলের ভেতরে এটা অ্যাপ্লিকেবল হবে না। আমি যদি জলের ভেতরে তুলিটাকে রাখি, এই জলের ভেতর তুলিও এরকম রয়েছে, ছড়িয়ে রয়েছে, কিন্তু যখনই তুই জলের থেকে বাইরে বের করে আনবি তখনই দেখবি ওই ব্রাশটা যেটা দিয়ে আমরা রং করছিলাম সেটা দেখবি এরকম সরু হয়ে গেছে, একদম এক জায়গায় জড়ো হয়ে গেছে। কেন না, কারণ আমাদের ওয়াটার মলিকিউলস এর ওই যে ছবিগুলো দেখাচ্ছিলাম, এই ওয়াটার মলিকিউলস দু ধরনের ফোর্স দেখায়। একটাকে কি বলে বললাম, কোহেসিভ ফোর্স, আরেকটাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স মানে হচ্ছে লিকুইড এর সাথে সলিডের ফোর্সকে বলে অ্যাডহেসিভ ফোর্স, আর কোহেসিভ ফোর্স মানে হচ্ছে লিকুইড মলিকিউলের সাথে লিকুইড মলিকিউলের ফোর্সকে বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স। বোঝা গেল? তার মানে একটা জায়গায় জল রয়েছে, ঠিক আছে, এবার এখানে পুরো এরকম জলের মলিকিউলস আছে, এবার তাহলে জলের যে সাইড গুলো, মানে এই যে মানে যে জায়গাটা সাইডে বিকারটা রয়েছে, সেই বিকারটাতে যদি ফলো করিস তাহলে দেখতে পাবি বিকারে এই জায়গাগুলোতে জলের যে লেয়ার গুলো আটকে আছে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স দিয়ে ওরা আটকে আছে। এটা হলো অ্যাডহেসিভ। আর এই ইন্টারনাল মানে এই দুটো ফোর্স, মানে লিকুইডের মধ্যেকার যে ফোর্স, দুটো লিকুইড মলিকিউলের মধ্যেকার ফোর্স, সেই ফোর্স গুলো হচ্ছে কোহেসিভ ফোর্স। ক্লিয়ার হলো অ্যাডহেসিভ ফোর্স এন্ড কোহেসিভ ফোর্স কি? এই অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্সের জন্য আমরা এই জিনিসটা দেখতে পাই। এইটাকে স্যার বলা অ্যাডহেসিভ ফোর্সটা আরেকবার এক্সপ্লেন করে দাও, আমি না শুনতে পাইনি। অ্যাডহেসিভ। বললাম যে লেয়ার গুলো, মানে সাইডে ধর ও যে আটকে আছে, মানে ও যে জলটা যে রয়েছে সেটা তো কোনো না কোনো বিকার বা কোনো একটা বালতি বা কিছু একটার মধ্যে তো রয়েছে। তাহলে সেটার যে কন্টেনারের যে ওয়ালের সাথে দেখবি এরকম ওয়াটার মলিকিউলস লেগে থাকে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ সাথে ওয়াটার মলিকিউলস লেগে থাকে। এই এই যে ফোর্স, মানে এই ওয়ালের সাথে লেগে আছে যেটা, এইটা হলো অ্যাডহেসিভ। এখানে এগুলো সবকটাই অ্যাডহেসিভ। বোঝা গেল? ধর তুই জল ছিটিয়ে দিলি, ধর আলমারির মধ্যে জল ছিটিয়ে দিলি বা দেওয়ালের মধ্যে জল ছিটিয়ে দিলি, ঠিক আছে, তাহলে খেয়াল করবি আলমারির মধ্যে জলের ফোঁটাটা এরকম ভাবে আটকে থাকে, এরকম হয়ে থাকে। হ্যাঁ এটা কি করে আটকে আছে, পড়ে যাচ্ছে না কেন? আচ্ছা, এটা অ্যাডহেসিভ ফোর্সের জন্য হচ্ছে। বুঝেছি। এটা কখনো রোজ দেখছিস এই জিনিসটা, অথচ এই কথাটা কখনো ভাবিসও নি যে এখানে কি গ্র্যাভিটি কাজ করছে না। এটা কখনো হতে পারে? তুই জল নিয়ে তো কিন্তু টাইম নিয়ে ছিটিয়ে দিলি কোনো একটা জায়গায়, দেখলি কতগুলি জায়গায় যেরকম জলের ফোঁটা 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 রয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো যখন বৃষ্টি হয় আমাদের যে গ্লাস পেন, গাড়ির যে গ্লাস পেন, পুরো গ্লাস পেনে এরকম জলের ফোঁটা এরকম আটকে গেল কেন? ও তো পড়ে যাওয়ার কথা, পড়ে যাচ্ছে না কেন? কারণ সারফেস টেনশন। এবং এখানে সারফেস টেনশন বলাটা ঠিক নয়, লিকুইডের মধ্যে বলাটাই উচিত। এখানে হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। বোঝা গেল ব্যাপারটা? এই অ্যাডহেসিভ ফোর্স কি করেছে না, গ্লাসের সাথে ওই ওয়াটার মলিকিউলসটাকে আটকে রেখে দিয়েছে। যদি ওয়াটার মলিকিউলস এর ওয়েট এতটা বেশি হয়ে যায় যে যখন ওর অ্যাডহেসিভ ফোর্সকে ওভারকাম করে যাবে তখন ও পড়ে যাবে নিচে। খুব ভালো করে যদি ফলো করিস দেখতে পাবি বাড়িতে সবার কল রয়েছে, কলের মুখে কখনো কখনো ড্রাই থাকে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু কলের মুখে অনেক সময় এরকম হয়
যে এইখানে দেখবি এরকম একটা জল, এরকম জল হালকা হালকা জল এরকম হচ্ছে, দেখেছিস কখনো রানিং ওয়াটার দেখবি কোনো জল এখান থেকে সবসময় ফোটা ফোটা করে জল পড়ছে, দেখেছিস কোনো এরকম কল দেখেছিস? ভালো করে অবজার্ভ করবি যদি কোনো কল এরকম থাকে, সেই কলে কিরকম হয় স্যার এমনি জল পড়ছে? হ্যাঁ মানে ভীষণ আস্তে আস্তে কলটা ড্রপ বন্ধ, করছে তাই তো? কলটা বন্ধ, হ্যাঁ কলটা বন্ধ সত্ত্বেও জল পড়ছে, হুম হুম হুম। হ্যাঁ স্যার, এরকম পরে যদি তো হয় কলটা বন্ধ থাকা সত্ত্বেও। থাকলেও পরে অনেক সময় একটা পরে পরে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে দেখবি ব্যাপারটা কিরকম হয়। এইখানে প্রথমে হচ্ছে কিছু নেই, তারপর দেখবি জলের একটা হালকা এরকম বাল্ব দেখতে পাবি, তারপর দেখবি সেটা আরেকটু বাড়বে, তারপর দেখবি ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই বাল্বটা খুলে এরকম একটা ড্রপ হয়ে বেরিয়ে আসবে। আবার কিছুক্ষণ পরে যদি ফলো করিস দেখবি আবার একটু তৈরি হবে, আবার একটু তৈরি হবে, তারপরে আবার একটা হ্যাঁ ড্রপ স্যার, তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে একটা বাল্জ হয়। এই যে বাল্বটা তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে? জলটা তো প্রথমেই পড়ে যাওয়ার কথা, কেননা ও ততক্ষণ আটকে আছে কলের সাথে যতক্ষণ ওর অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে। বোঝা গেল কথাটা আমার? তাহলে যে কোনো লিকুইড কোনো সলিডের সাথে অ্যাট্রাক্ট করে আটকে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এই অ্যাট্রাকশন ফোর্সটা এতটাই কম যে আমরা ফিল করতে পারি না। কিন্তু যদি ভাবতে থাকি, আমরা চারিপাশে রোজ অসংখ্য ঘটনা দেখি যে ঘটনাগুলো এই অ্যাডহেসিভ ফোর্সের উদাহরণ, অথচ সেগুলোকে আমরা কখনো ভাবিনি, কারণ আমাদের মনে হয়েছে হ্যাঁ এই ঘটনাটা হয় হয়, বৃষ্টি ফোঁটা পড়ছে, কোথাও বৃষ্টি হলো, গাছের পাতায় বৃষ্টি লেগে রয়েছে, বৃষ্টির ফোঁটাটা কেন লেগে আছে, কেন ওটা পড়ে যাচ্ছে না নিচের দিকে, ওখানে গ্র্যাভিটি কাজ করছে না? এটা কখনো হয়? ভেবে দেখতো। তার কারণ ওখানে অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে। এবার যখন ওই অ্যাডহেসিভ ফোর্সকে ওভারকাম করে ওর ওয়েট তৈরি হবে, মানে ওর ওয়েটটা ওর অ্যাডহেসিভ ফোর্সকে ওভারকাম করে দেবে, তখন ও নিচে পড়ে যাবে। বোঝা গেল? তাহলে বডি মানে লিকুইডে দু রকম ফোর্স দেখতে পাওয়া যায়, একটা হলো অ্যাডহেসিভ ফোর্স আর একটা হলো কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সটা একবার বোঝাই। কোনোদিনও পারদ নিয়ে খেলেছিস? পারদ, পারদ বা স্যার আরেকবার বললে? পারদ, পারদ মার্কারি খেলেছিস কখনো? থার্মোমিটার ভেঙে গেলে, স্যার একবার হাত থেকে পড়ে এমনি তো থার্মোমিটার ভেঙে নেই গেছিল, কিন্তু, তখন পড়ে গেছে। তখন হ্যাঁ যদি এক্স্যাক্টলি খেলে আমারও থাকি এরকমই হয়েছিল। তখন দেখতে পাবি যে ধর এরকম অনেকগুলো এরকম ছোট ছোট বল তৈরি হয়েছিল, ঠিক আছে? বা ধর এরকম দু তিনটে এরকম জলের ফোঁটা আছে, তুই দেখবি খেয়াল করে এই জলের ফোঁটাটাকে এরকম হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধর এরকম টেনে দিলি, ধর এর পাশেই একটা জলের ফোঁটা আছে, যেই মুহূর্তে এরকম টেনে দিবি দেখবি গোটাটা মিলে গিয়ে এরকম হয়ে যাবে। হ্যাঁ পাশাপাশি হয়, দুটো দেখেছি, এটা আগেও পাশাপাশি করেছি। পাশাপাশি এরকম জলের ফোঁটা আছে দুটো, এইসব খেলা আমরা সবাই করি, এই ধরনের খেলা। হুম হুম। পাশাপাশি দুটো জলের ফোঁটা আছে, এরকম হাত আঙ্গুল দিয়ে দিলাম, যেই মাঝখানে আঙ্গুল দিয়ে দেবো দেখবি খেয়াল করে পুরো এরকম জলের ফোঁটা গোটাটা একটা এরকম ফোঁটা হয়ে গেল, তুই আর আলাদা করে দুটোকে আর খুঁজেই পাবি না, দেখবি গোটাটা এরকম হয়ে গেল। তুই এবার আরেকটু জড়ো করে দিবি আরেকটা কোনো ফোঁটাকে, দেখবি আরেকটু বড় হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেকটা ওয়াটার ড্রপ আরেকটা ওয়াটার ড্রপের সাথে মিলে যাচ্ছে, কেন মিলে যাচ্ছে? কারণ আমি যদি ইন্টারনালি দেখি তাহলে দেখতে পাবো ওর ওর যে মলিকিউল গুলো আছে সেই মলিকিউল গুলো ওরা আবার ইন্টারনাল একটা অ্যাট্রাকশন করে, সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। বোঝা গেল? একটা হলো অ্যাডহেসিভ ফোর্স, একটা হলো কোহেসিভ ফোর্স। এই দুটো ফোর্সের জন্য আমরা একটা ফিনোমেনন দেখতে পাই, তার নাম হলো সারফেস টেনশন। এবং এটা দিয়ে অসংখ্য জিনিস দেখতে পাই, অসংখ্য জিনিস। আজকে অসংখ্য জিনিস তোকে দেখাবো, তোদেরকে যে জিনিসগুলোকে নিয়ে একটু ভাবলে বুঝতে পারবি যে সারফেস টেনশনটা আমরা কতদিন কতবার কত রকম ভাবে এটাকে ইউজ করেছি, আমরাকে দেখেছি, আমরা ওটাকে নিয়ে খেলা করেছি, কিন্তু আমরা এই ব্যাপারটা জানতাম না যে এটাকে সারফেস টেনশন বলে, বা সারফেস টেনশনের জন্যই এই ঘটনাটা হচ্ছে। যেমন সবার ফার্স্ট দেখাই একটা জিনিস, এটা নিয়ে কে কে খেলেছে?
সবাই এটা কিন্তু প্রচুর আমি খেলেছি। এখনো খেলি। হ্যাঁ, ভালো লাগে খেলতে। সবাই খেলে, তাই তো? আচ্ছা আমার একটা কথা বলতো, এই জিনিসটা এই যে ফোলানো হচ্ছে, এটা জল দিয়ে ফোলাতে পারবি? তেল দিয়ে ফোলাতে পারবি? না, না না, ওইগুলো দিয়ে কিচ্ছু করা আদার্স যাবে কোনো না। লিকুইড দিয়ে হবে? সাবান দিয়েই হবে, একমাত্র তাহলে সাবান জল দিয়ে। সব তোদের নর্মাল যে সাবান জল, সেই নর্মাল সাবান জল দিয়ে হবে? বাড়িতে সাব বা সাবান জল গুলিয়ে এই এই যে বাবলস ফোলানোর যে ইয়েটা আছে, গোলটা আছে, সেটা দিয়ে বানিয়ে করে দেখিস, দেখি হয় কিনা। না, হবে না, হবে কোনোদিনও না। হবে না। এটা একটা স্পেশাল টাইপের লিকুইড আছে। তাহলে সেই লিকুইডটাতে এই বাবলসটা তৈরি হচ্ছে, আর বাকি বাবলস বাকি লিকুইডে কেন হচ্ছে না বলতো? ডিউ টু সারফেস টেনশন। আবার বাকি লিকুইডের সারফেস টেনশন বা কোহেসিভ ফোর্স এত বেশি যে ওখানে, এখানে কি করেছিস তুই একটু ভালো করে ভেবে দেখ তো, এইখানে কি করেছিস? এইখানে একটা ফিল্ম ছিল, এখানে একটা গোল এরকম ছিল, তাই তো? এরকম একটা জায়গা ছিল, এরকম সবাই মোটামুটি আমরা এই জিনিসটা দেখেছি। এই জিনিসটাকে আমরা এই ধর একটা এর মধ্যে ডুবিয়ে দিই, এর ভেতর লিকুইডটা রয়েছে, তাই করি তো নাকি? ভেবে দেখ, আমি যেটা আঁকছি দেখতে পাচ্ছিস আশা করি। আমরা এটাকে এর ভেতর ডুবিয়ে দিই, ডুবিয়ে দিলে খেয়াল করে দেখেছি এখানে একটা এরকম ফিল্ম তৈরি হয়, একটা লেয়ার টাইপের তৈরি হয়ে যায়। তখন আমরা এখান থেকে ফু দিই, যেটা ওই এই মেয়েটা করছে। এই যে আমি এই জায়গাটা বলতে চাইছি, এই যে এখানে যে গোলটা রয়েছে, সেই গোলের এখানে একটা ফিল্ম তৈরি হয়ে আছে না? এবার মেয়েটা এখান থেকে ফু দিচ্ছে, দিলে কি হচ্ছে, এইখানকার মলিকিউলসটা এরকম করে ফুলে উঠলো, এবং এই যে ফু দিয়ে এয়ারটা, সেই এয়ারটাই বাবলসের ভেতর ঢুকে গেছে। তার মানে এটা কখন পসিবল না, এখানকার যে মলিকিউল গুলো আছে সেই মলিকিউল গুলোর ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক লুজ, তাই জন্য এদের মাঝখানে তুই এয়ার ঢুকে দিতে পেরেছিস। যদি অ্যাট্রাকশন ফোর্সটা খুব বেশি হতো, যেমন ওয়াটারের ক্ষেত্রে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি, তাই ওয়াটারের ক্ষেত্রে এই বাবলস তুই বানাতে পারবি না। ভেরাস এখানে তো তুই আরামসে বানিয়ে দিবি, তাই নয় কি? আমি যেটা বলতে চাইছিলাম, এই যে এটাকে বলে ফিল্ম। দেখ এই যে জিনিসটা আমরা করলাম, তো এই যে দেখতে পাচ্ছিস এই জিনিসটা তৈরি হয়েছে, এই এটা এটা তৈরির ঠিক আগের স্টেজটা। এটা ডোবানো হলো, ডুবিয়ে এই তোলা হয়ে যায়। এই জায়গাটা দেখ, ভালো করে খেয়াল করতো, এই জায়গাটা ভালো করে খেয়াল করতো কি, এই জায়গাটা একটা ফিল্ম তৈরি হয়ে আছে না, একটা লেয়ার আছে না, পাতলা লেয়ার আছে না এই লিকুইডটার। তাহলে ওয়াটারে এইরকম একটা লেয়ার তুই বানাতে পারবি কখনো? ভেবে দেখ, ওয়াটারের ক্ষেত্রে তুই যেই মুহূর্তে এই জিনিসটাকে এইখান থেকে তুলবি, এই যে এখান থেকে এটা তোলা হচ্ছে, এই যে দেখ খেয়াল করে, এটা যে এখান থেকে তোলা হচ্ছে, তুই যেই মুহূর্তে এটাকে তুলবি, ঠিক না? আমি ডাউনলোড করে ফেলি, তাহলে আমি একটু স্লো করে দেখাতে পারবো। দেখতে খেয়াল করে, এইখান থেকে আমি যেই মুহূর্তে এই এই তুললাম, এই যে ঠিক এই জায়গাটা, এইটা দেখ, এই জিনিসটা বলছি, খুব ভালো করে দেখ এখানে কিরকম ব্যাপারটা হয়েছে, কটা লেয়ার তৈরি হয়েছে ভালো করে দেখ। এখানে এই রিংটার ভেতরে একটা লেয়ার তৈরি হয়েছে, আবার দেখ এই নিচে একটা লেয়ার তৈরি হয়েছে, খেয়াল করে দেখ কি হয়েছে না? স্পষ্ট তো না একদম? এই হ্যাঁ স্যার। এইখানে এই যে রিংটা তৈরি হয়েছে, জল কি করবে, জলের এইখানকার যে লিকুইড গুলো আছে, এইখানে ফিল্মে যে লিকুইড আছে তাদেরকে টানবে, টেলে এই ফিল্ম যেটা তৈরি হয়েছে, যে লিকুইডের লেয়ারটা এখানে দেখতে পাচ্ছি, সেই লিকুইডের লেয়ারটাই জল বন্ধ করে দেবে, মানে আর হতে দেবে না। এখানে যে লেয়ারটা এই যে ফর্ম করেছে, এই লেয়ারটাই জল আর হতে দেবে না।
যদি শুধু জল হয়। কিন্তু এখানে আদার্স কোনো কেমিক্যাল দেওয়া আছে যার সারফেস টেনশন কম, তাই জন্য এই লেয়ারটা তৈরি করা গেছে, নইলে কিন্তু তৈরি করা যেত না। বোঝা গেল? নেক্সট কাজ কি করা হলো, নেক্সট এ দেখ ওইখান থেকে ফু দেবে, ঠিক আছে? আমি একটু স্লো করে রাখি। দেখতেই পাচ্ছিস যে এখান থেকে ফু যখন দেওয়া হচ্ছে তখন ফিল্ম এরকম ভাবে বেরিয়ে গেছে, এইরকম এই হয়ে গেছে ফিল্ম, এবং এখান থেকে ও এয়ারটা পাস করছে, পুরো এয়ারটা এরকম ভাবে ফ্লো করছে এর ভেতরে। এই যে লেয়ারটা ফর্ম করলো, এই লেয়ারটা সারফেস টেনশনের জন্য ফর্ম করেছে। বোঝা গেল? এই লেয়ারটা সারফেস টেনশন ফর্ম করেছে, যদি সারফেস টেনশন না থাকতো তাহলে এই লেয়ার ফর্ম করার কথা নয়। সারফেস টেনশন কম, মানে কম আছে বলে দেখ এটা বাবলস তৈরি হয়ে গেল, এই বাবলসটা। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার তো সবার কাছে? তাহলে সারফেস টেনশন ব্যাপারটা আসলে ঠিক কি, এবার দেখ ছোট একটা ইয়ে দিয়ে করছে, ক্লিয়ার? তাহলে সারফেস টেনশন একটা লিকুইডের ওন প্রপার্টি, ওর নিজস্ব একটা প্রপার্টি। সেই প্রপার্টিটা কি করে? সেই প্রপার্টিটা লিকুইডের মধ্যেকার অ্যাট্রাকশন তৈরি করে। এবার এই লিকুইডের অ্যাট্রাকশন যত কম হবে তার ক্ষেত্রে এরকম বাবলস ফরমেশন করা পসিবল। বোঝা গেল? তাহলে যার লো সারফেস টেনশন তার ক্ষেত্রে আমরা কি করব, এরকম বাবলস ফরমেশন করতে পারবো। আর যাদের হাই সারফেস টেনশন, যার ভ্যালুটা বেশি, তার ক্ষেত্রে আমরা ড্রপ তৈরি করতে পারবো। তারা ড্রপ তৈরি করে। ড্রপ আর বাবলস এর মধ্যে তফাৎ বুঝতে পারিস তো? বাবলস মানে কিন্তু ভেতরে এয়ার হবে, বাইরে এয়ার হবে। আর ড্রপ মানে হচ্ছে পুরো লিকুইডটা, এখানে লিকুইড আছে, পুরোটাই কিন্তু লিকুইড আছে, লিকুইড দিয়ে তৈরি একটা ড্রপ, জলের একটা ড্রপ। মানে জলের ড্রপটা যদি তুই ভাঙিস তাহলে চারিদিকে কি হবে, এই জলটা একদম চারিদিকে ছিটবে। তুই জলের ধর একটা ড্রপ আছে, সেখানে তুই বাড়ি মারলি, তাহলে জলটা এরকম চারিদিকে ছিটবে। কিন্তু এই টাকা যদি ফাটাস কি হবে? কিছুই হবে না। এখানে এখন ভেতরে শুধু এয়ার আছে, তাই না? ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো? সারফেস টেনশন একটা হলো লো সারফেস টেনশন, একটা হলো হাই সারফেস টেনশন। এবার এই সারফেস টেনশন তাহলে আমরা ক্যালকুলেট কিভাবে করব? না, সারফেস টেনশন আমরা ক্যালকুলেট করতে গেলে আমাদের ক্যালকুলেট করার উপায় হচ্ছে, এটা কি বলেছি প্রথমেই, এটা অনলি অ্যাক্টস অন সারফেস। তাহলে সারফেসের উপর ধরে নে একটা তুই এরকম নিডল রেখে দিয়েছিস, তো সেই নিডলের উপর কনস্ট্যান্ট এরকম টেনশন ফোর্স কাজ করছে। বোঝা গেল? এরকম সব দিক থেকে এরকম সারফেস টেনশন কাজ করছে। আমি যদি ধরে নিই যে নেট ফোর্স, এই নিডলটা নেট ফোর্স এফ, সেটা কত হবে? দেখা গেল এই নিডলটাকে রাখার জন্য সেই ফোর্সটা হলো এমজি। নিডলটাকে রাখার জন্য নিডলটার যা ওয়েট, আমি যদি এটা হচ্ছে টপ ভিউতে দেখছি, আমি এবার সাইড ভিউতে দেখতে চাই। সাইড ভিউ মানে এরকম সাইড থেকে দেখছি, এরকম নিডলটা রাখা আছে, এরকম ব্যাপারটা। তার মানে ওকে সারফেস টেনশন এরকম ভাবে কাজ করছে, এরকম কাজ করছে ওর উপর, এরকম কাজ করছে ওর উপর। আর ওর ওয়েট এরকম ভাবে নিচের দিকে ওকে টানছে। তাহলে এই দিককার সারফেস টেনশন গুলো
এইখানকার ওয়েটের সাথে ব্যালেন্স করে দিচ্ছে বলেও নিডলটা রয়েছে, এবং এই সারফেস টেনশনটা কি করছে, পুরো নিডলের লেন্থে রয়েছে। তাহলে ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, সেটা হলো সারফেস টেনশন। বোঝা গেল? ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, এটা হলো সারফেস টেনশন। ক্লিয়ার? সবাই লিখে নিতে চাই, কিছু যদি লেখার থাকে লিখে নিতে পারছে, লেখার যদি খবরটা নেই, কারণ বুঝতেই পারছি এখানে পুরোটাই মানে বোঝার জিনিস, লেখার বা ইকুয়েশন টাইপের কোনো জিনিস এখানে নেই। এবার তাহলে এই সারফেস টেনশন আবার অন্যভাবেও ক্যালকুলেট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। অন্যভাবে মানে মানে মনে কর, ধর আমার যে বাবলসটা এই এই যে বাবলসটা তৈরির আগের স্টেজটা, এই যে ব্যাপারটা, ঠিক আছে? এই যে আগের স্টেজটা জাস্ট এইরকম আগের স্টেজটা, তাহলে এই স্টেজটাতে আমি যদি দেখি, আমাকে বলা হলো যে এইটার এই যে রিংটা আছে, সেই রিংটার রেডিয়াস হচ্ছে আর, এবং তাহলে এদের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হলো এফ। তাহলে সারফেস টেনশন কত হবে? এফ বাই 2 পাই আর, তাই তো নাকি? কি রে সবাই চুপ একদম, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটাই হবে। এটা তো f/2 পাই আর হবে। এবার এই জিনিসটা হয় না, কেন হয় না? কারণ 2 পাই আর টা কি হচ্ছে, এখানে একটা লেয়ারের জন্য ক্যালকুলেট হচ্ছে, কিন্তু এখানে কি একটা লেয়ার তৈরি হয়েছে? খেয়াল করে দেখ, এখানে দেখ দুটো লেয়ার তৈরি হয়েছে, নিচেও দেখ একটা লেয়ার তৈরি হয়েছে। ফোর্সটা তো এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে এই পুরো জায়গাটাতেই তো লিকুইড লেয়ারটা এরকম ভাবে ফিল্মটা তৈরি হয়ে আছে। এবার যখন আমি এর থেকে বেশি জোরে টানবো, তখন এই ফিল্মটা কেটে যাবে, কেটে গিয়ে ও আগের জায়গা নর্মাল হয়ে যাবে, ধর এই এই ফিল্ম তৈরি হয়ে গেল আলাদা। কিন্তু যতক্ষণ এটা এর ভেতর রয়েছে এরকম হয়ে রয়েছে, এটা এখনো দেখ এই যে এই যে এই যে আমরা হাতে টানলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই যে একটা লাইন টাইপের যেটা হয়ে রয়েছে, এরকম হয়ে রয়েছে, এটাও তো আমরা অনেক সময় দেখি যে কোনো একটা আঠালো টাইপের জিনিস, দেখা গেল কোনো আঠা, যখন কোনো আঠা তুই হাতে লাগাস, তাহলে হাতের একদিক থেকে আরেক দিকে এরকম দেখ একটা সরু এরকম লম্বা লাইন টাইপের আঠাটা লেগে আছে, তাহলে এটা কি? এটাও একটা ফিল্ম তৈরি হয়েছে। তাহলে তোকে তখন কি করতে হবে, এই ফিল্মটাও ধরতে হবে প্লাস ওই আগের ওই পুরো ফিল্মটাও ধরতে হবে, মানে তখন সারফেস টেনশন কিন্তু f/2 ইন্টু লেন্থ। বোঝা গেল? এবার লেন্থটা যদি এখানে 2 পাই আর হয় তাহলে 2 পাই আর, যদি এই গোল ফিল্মের জায়গায় আমি একটা এমনি নিডল রাখি তাহলে শুধু এল। ঠিক আছে? যেটা যেমন দেবে, যদি এল দেয় এল, যদি 2 পাই আর দেয় 2 পাই আর, যেটা যেমন দেবে সেই অনুযায়ী এটা হবে। ক্লিয়ার? কি সবাই বুঝতে পেরেছে নাকি?
আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট কাজ, সারফেস টেনশনের ইকুয়েশন। তাহলে এবার তোরা আমাকে, আমি তোকে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা করে দেখা দেখি। এই কোশ্চেনটার आंसर क्या है बोल। জানি ফোর্স কত হবে? ফোর্স কত হবে? ফোর্স এখানে তো বলে দিয়েছে পুল রিকোয়ার্ড ইজ 3.03 জি মোর বিফোর ফিল্ম ব্রেকস, মানে ফিল্ম ব্রেক হওয়ার আগে ওর ফোর্স হচ্ছে 3.03 জি। তাহলে ফোর্স কত হচ্ছে? 3.03 into 981 টাইম। একদম, এটাই হচ্ছে ফোর্স। আর হুম। তাহলে লেন্থ কত দাঁড়াচ্ছে? ওর লেন্থ কত দাঁড়াচ্ছে? দেখি, তখন তো বললি সবাই বুঝেছিস ভিডিওটা দেখে, আমি তো জানি একজনও বুঝিসনি। সবাই ভিডিও মাইক ফাইক অফ করে দিয়ে মিউট করে দিয়ে বসে আছে চুপচাপ, এমনি এমনি হয়ে যাবে ফিজিক্স তোদের? সবাই মিলে মাইক মিউট ফিউট করে বসে রেখে দিয়েছিস। মিউট খবর, মাইক অন কর, ভিডিও অন কর। দেখ, তখন আমি কি বললাম? আমি বলেছিলাম যে যখন কোনো একটা ফিল্ম তৈরি হয়েছিল, ওই ছবিটার কথা ভাব, যে এখানে একটা ফিল্ম তৈরি হয়েছিল, তার নিচে একটা ফিল্ম তৈরি হয়েছিল, তাই না? এদের মাঝখানে এরকম একটা লেয়ার তৈরি হয়েছিল। এই লেয়ারটা ব্রেক করার জন্য যে পুল দরকার, সেই পুল ফোর্সটা হচ্ছে আমার এইটা। তাহলে আমার সারফেস টেনশন সেটা কি? সারফেস টেনশন হচ্ছে আমার ফোর্স বাই লেন্থ, এটাই তো আমার সারফেস টেনশন। এবার আমি কি বললাম? বলেছিলাম যে আমার যদি দুটো পুল থাকে, মানে দুটো এরিয়া থাকে, দেখা গেলো এখানে একটা এরিয়া আছে, আবার নিচে একটা এরিয়া আছে, আমার যদি দুটো এরিয়া থাকে, তাহলে আমাকে সারফেস টেনশন কি করতে হবে? ফোর্স ইন্টু 12 করতে হবে, তাই না? এবার যদি এখানে রিং বলা আছে 3 সেন্টিমিটারের, তাহলে এখানে এই লেন্থটা কত? 2 পাই আর 3 সেন্টিমিটার।
নিচের লেন্থটা কত? তো 4 পাই আর এল হবে। 3 সেন্টিমিটার। তাহলে 4 পাই আর এই ব্যাপারটা আসবে। তার মানে সারফেস টেনশন ইকুয়ালস টু ফোর্স বাই 4 পাই আর, এরকম ব্যাপারটা আসবে। এবার ফোর্স কত? ফোর্স হচ্ছে 3.03 ইন্টু 981 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 3। এবার এটা ক্যালকুলেট কর, 1.01 ইন্টু 4 পাই। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। পাইটা 3.14 নেবো। পাইটা 3.14 নিবি। আমাদের তো 78.84 ইন্টু 981 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3.14, 78.88। বোঝা গেল? এটা হলো এত ডাইন। এটা হলো ওই ওয়াটারের সারফেস টেনশন, বা যদি কোনো লিকুইড বলা থাকে তাহলে সেই লিকুইডের সারফেস টেনশন। তাহলে ওই ফিল্ম তৈরিটাকে ইমাজিন করতে হবে যে কিভাবে ফিল্মটা তৈরি হচ্ছে, ওইটা সবচেয়ে জরুরি। ওটার জন্যই আমি বারবার বলছিলাম, ওই জিনিসটাকে বারবার দেখাচ্ছিলাম ভিডিওগুলো, যে ওই ফিল্মটা তৈরিটা। তাহলে এবার আমাকে বল দেখি, তোর ওই যে বাবলস তৈরি হয়েছে, তাহলে বাবলসের ক্ষেত্রে কি হবে? বাবলসের ক্ষেত্রে 2 পাই আর না, বাবলসের ক্ষেত্রে তো ওটা তো স্পিয়ার, তো স্পেরিক্যাল, তো বাবলস তো স্পেরিক্যাল, স্পিয়ার তো। তাহলে স্পেরিক্যাল শেপ যদি হয়, তাহলে তার ক্ষেত্রে এরিয়া কি হবে? কি হবে? স্পিয়ার এরিয়া কত আয়ুষ? স্যার স্যার 4 পাই আর স্কয়ার কি? একদমই 4 পাই আর স্কোয়ার। স্পেরিক্যাল, আমার যদি কোনো স্পেরিক্যাল সারফেস থাকে তার এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার। এবার এটা যদি বাবলস হয়, আমি যেটা নিয়ে আমি বারবার বলছিলাম, এটা যদি আমার বাবলস হয়, তাহলে আমার ভেতরে এখানে এয়ার আছে, বাইরেও এয়ার আছে। তাহলে আমাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমার দুটো জিনিস, মানে দুটো লেয়ার আমার কাছে এখানে আছে। যদি আমি ভালো করে দেখি, খেয়াল করে, তাহলে এখানে আমার দুটো লেয়ার আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ইন্টারনাল লেয়ার, যেটা ইন্টারনাল এয়ারের দিকে আছে, আরেকটা হলো এক্সটার্নাল লেয়ার, যেটা এক্সটার্নাল বাইরের দিকে আছে। এবং ইন্টারনাল থেকে এরম ভাবে এয়ার প্রেসার দিয়ে ব্যাপারটাকে ফুলিয়ে রেখেছে, পি, ইন্টারনাল প্রেসার। আর বাইরে থেকে এয়ার প্রেসার দিয়েছে, সেটা হচ্ছে পি নট। তাহলে ও বাবলসটা ফুলেছে কেন? না, বাবলসটা ফুলেছে কারণ হচ্ছে প্রেসারের ডিফারেন্সের জন্য। ইনসাইড প্রেসার মাইনাস প্রেসার আউটসাইড, মানে পি মাইনাস পি নট। এটার জন্যই বাবলসটা ফর্ম করেছে, নইলে বাবলসটা ফর্ম করতো না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার তাহলে ভেবে দেখ, এর সাথে আরেকটা জিনিসও হয়। সেটা হচ্ছে যখনই এর দুটো এরিয়া হয়ে গেল, একটা ইনসাইড এরিয়া একটা আউটসাইড এরিয়া, তাহলে তখনই আমাকে এখানে কি করতে হবে? সবসময় যা এরিয়া আছে ইনটু 2 দিয়ে ভাবতে হবে ইন কেস অফ বাবলস। কিন্তু এটাই কিন্তু যখন ড্রপ হবে, যখন এটা ড্রপ হবে, ড্রপের ক্ষেত্রে কিন্তু ভেতরটা পুরোটাই লিকুইড আর বাইরেটা এয়ার।
তাহলে ড্রপ, যে যখন লিকুইড ড্রপ তৈরি হয়, সেই লিকুইড ড্রপের ক্ষেত্রেও এরকম প্রেশার আলাদা আলাদা হয়, মানে এখানে ইনসাইড প্রেশার পি, আউটসাইড প্রেশার পি নট এরকম হয়, সেটা লিকুইডের ক্ষেত্রেও হয়, এবং পি মাইনাস পি নট সেক্ষেত্রেও হয়। কিন্তু এক্ষেত্রে এরিয়া একটাই কাজ করে, অনলি 4πr²। কিন্তু এখানে 4πr² ইন্টু 2 ইন কেস অফ বাবলস। ঠিক আছে, এবার আসে হচ্ছে সারফেস এনার্জি বা ওয়ার্ক ডান। মানে এই যে ঘটনাটা হলো, মানে যে বাবলসটা ফোলানো হলো, তা আমি তো কিছু ওয়ার্ক ডান করলাম, আমি তো ওখানে ফু দিলাম। আমি ফু দেওয়াতে ওই বাবলসটার এরিয়া বেড়েছে। ধর বাবলসটা যখন ফু দেওয়া হয়েছিল, ফু দেওয়ার আগে এই ফিল্মের মধ্যে ছিল, সেই ফিল্ম ও এই এরকম ধরে রেখেছিল, এখানে জিনিসটাকে ধরে রেখেছিল, ধরে রেখে ও এখান থেকে ফু দিয়েছে, দেওয়াতে ওইটা এরকম বাল্বস তৈরি হয়েছে, তারপর এরকম বাল্বস তৈরি হয়েছে, হয়ে আলটিমেটলি এটা তৈরি হয়েছে। তাহলে এখানে ছিল πr², এখানে হয়েছে 4πr²। বোঝা গেল কথাটা? তাহলে এই যে এরিয়া চেঞ্জ হলো, এই এরিয়া চেঞ্জ ইনটু সারফেস টেনশন, এটাকে বলে ওয়ার্ক ডান। কি করে আসে এটা? না, ওয়ার্ক ডান কথাটার মানে আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? এখন যদি ফোর্স কথাটার মানে এরকম হয় যে ফোর্স মানে হচ্ছে টেনশন ইনটু লেন্থ, কোনো একটা এরকম ধর জায়গা রয়েছে যেখানে আমরা এরকম একটা বার টাইপের কিছু বানালাম, এরকম। তো এটা বানিয়ে আমরা এটাকে ধরে টানলাম, টানলে এখানে একটা ফিল্ম তৈরি হলো। তাহলে আমরা চেঞ্জ কোনটা করলাম? চেঞ্জ তো এই লেন্থটাকে করলাম, ডিএস। এই লেন্থটা তো ফিক্সড, যেটা বরাবর সারফেস টেনশনটা কাজ করছে। এগুলি সারফেস টেনশন টি কততে কাজ করছে? এল লেন্থে কাজ করছে। তাহলে ফোর্স কত? টি ইন্টু এল, সেটা তো আমরা শিখেছি মাত্র। তাহলে ফোর্স টি ইন্টু এল ইন্টু যদি ডিএস করি, তার মানে এল ইন্টু ডিএস। ভেবে দেখতো, এল ইন্টু ডিএস, এইটার এরিয়া বলছে না, এই এরিয়াটা এখানকার। তাহলে সারফেস টেনশন ইন্টু এরিয়া এক্সপানশন, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্ক ডান। বোঝা গেল? এইরকমই ওই যে বাবলসটা ফরমেশন হলো বা বাবলসটা বাড়লো, ধরে নে একটা বাবলস আগে এরকম ছিল, এখন সেটা আরেকটু বেড়ে উঠেছে। ঠিক আছে, বেড়ে উঠে কি হয়েছে, ও এতটা বেড়েছে, এই ডেলার বেড়েছে। এখান থেকে এটা ছিল আর, এখন এটা হয়েছে আর প্লাস ডেলার। এটা ছিল আর, এটা হচ্ছে আর প্লাস ডিআর, এরকম হয়েছে। ঠিক আছে, এতটা বাবলস ধর বাড়লো। তাহলে ওয়ার্ক ডান কত হবে? না আমি মাত্র শিখেছি, ওয়ার্ক ডান মানে হচ্ছে সারফেস টেনশন ইন্টু এরিয়া এক্সপানশন। তাহলে এরিয়া এক্সপানশন কিরকম হয়েছে আগে বার করে নি, এটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। তাহলে আগে এরিয়া কত ছিল? প্রিভিয়াস এরিয়া ছিল 4πr², তাই না? প্রিভিয়াস এরিয়াটা ছিল। নাও এরিয়া কত হবে? 4πr প্লাস ডিআর,
তার হোল স্কোয়ার, কারণ এখন আরটা হচ্ছে আর প্লাস ডিআর। তাহলে এরিয়া চেঞ্জ কত? 4 পাই আর স্কোয়ার প্লাস 8 পাই আর ডিআর প্লাস 4 পাই আর স্কোয়ার ডিআর স্কোয়ার। ভেবে দেখ, এই হচ্ছে আমার ফর্মুলা, মাইনাস 4 পাই আর স্কোয়ার। হবে 4 পাই আর স্কোয়ার। এবার আমি অলরেডি বহুবার এই কথাটা বুঝিয়েছি যে ডিআর যদি খুব ছোট হয় তাহলে তার স্কোয়ার সেটা আরো ছোট হয়। দেখা গেল 0.01 তার স্কোয়ার, কি হবে 0.0001 এরকম হবে, তাই না? তাহলে ডিআর যদি খুব ছোট হয় তাহলে তার স্কোয়ার আরো ছোট হয়। তো এই পার্টটা আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আমাদের শুধু এই দুটো পার্ট, তার মধ্যে আবার 4 পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে এরিয়া চেঞ্জ কত? এটা এটা হলো এরিয়া চেঞ্জ ইনটু সারফেস টেনশন। তাহলে ওয়ার্ক ডান কত? 8 পাই আর ডিআর। ঠিক আছে, এটা হলো সারফেস টেনশন, ওয়ার্ক ডান। এটা কার জন্য? না একটা সারফেস ক্রিয়েট করার জন্য, সেটা হয় ইনসাইড সারফেস বা আউটসাইড সারফেস। যদি বাবলস হয়, ইন কেস অফ বাবলস, এখানে তাহলে এরিয়া ওয়ার্ক ডান কত হবে? দুটো সারফেসের জন্য করতে হবে, তার মানে 2 ইন্টু 8 পাই আর ডিআর, মানে 16 পাই আর ডিআর হলো। নেক্সট, এবার আমরা ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা জানি, আগের দিনই আমরা ডিসকাস করেছি, আগে যে প্রেসার ইনটু ভলিউম, এটাকে বলে ওয়ার্ক ডান, তাই না? এবং ভলিউম শুধু নয়, ঠিক কথাটা, প্রেসার ইনটু ডেল্টা ভলিউম, মানে ভলিউমের চেঞ্জ, সেটাকে ওয়ার্ক ডান বলে। না দেখা গেল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ছিল, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ছিল, তাহলে আমি ফোর্স বাই এরিয়া ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট করলাম, আর ফোর্স বাই এরিয়াকে প্রেসার লিখলাম, আর এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্টকে ভলিউম চেঞ্জ লিখলাম। এটাও একটা ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা। তাহলে এক্ষেত্রে এই বাবলসের ইনসাইডের থেকে যদি প্রেসার দেখি সেটা পি, আর আউটসাইড থেকে প্রেসার হচ্ছে পি নট, যেটা পি নট মানে এয়ার প্রেসার, অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে আমি বলতে পারি যে পি মাইনাস পি নট এটা হচ্ছে ওর প্রেসার আছে, এক্সেস যে প্রেসারটা। ভলিউম কত চেঞ্জ হয়েছে? না 4 পাই আর স্কোয়ার আগে ওর এরিয়া ছিল, আমি যদি তার সাথে ডিআর গুণ করে দিই তাহলে ওর ভলিউম চেঞ্জ বেরিয়ে যাবে, মানে ডিআরটাই তো চেঞ্জ করেছে। ওয়ার্ক ডানের ফর্মুলা আমার কত বেরিয়েছিল? 16 পাই আর ডিআর। পুট করে দিই, ডিআর ডিআর কেটে গেল, 4 পাই কেটে গেল, কেটে এখানে 4 হলো। আচ্ছা, এখানে একটা টি ছিল, একটা আরও কেটে গেল, তাহলে পি মাইনাস পি নট হলো 4T/R, এটাকে বলে এক্সেস প্রেসার। ইনসাইড বাবলস, এই প্রেসারের ডিফারেন্স হয় বলেই একটা বাবলস ফুলে ওঠে, নইলে বাবলস ফুলতো না। আর এই প্রেসারের ডিফারেন্সটাই কার উপর ডিপেন্ডেবল? দেখতেই পাচ্ছিস, P minus P0 is directly proportional to T।
যদি এই প্রেসারের ডিফারেন্স ওই টি এর সাথে ব্যালেন্স না করতে পারে তাহলে বাবলস ফেটে যাবে। যেমন যার জন্য ওয়াটারের বাবলস হয় না, ওর সারফেস টেনশন বেশি। তোরা বায়োলজিতে লাংস পড়েছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাংসে ডিপিপিসি বলে কিছু পড়েছিস? ডাইপামিথাইল ফসফেটিল কোলিন বা লাং সারফেক্টেন্ট বলে কিছু হ্যাঁ স্যার, লিসাইথিন লাং সারফেক্টেন্ট কি একটা পড়েছিস? পড়েছিস, হ্যাঁ ওটাই, একদম ওটাই। অ্যালভিওলিতে। লেসিথিন, হ্যাঁ লেসিথিন, ফসফোলিপিড লেসিথিন নাকি? ফসফোলিপিড লেসিথিন পড়েছিস? নামটা শুনেছিস? ওখানে কি হয় ভেবে দেখতে একটু। ব্যাপারটা হচ্ছে যে ধর ব্রঙ্কাস এই ভেঙেছিল, তারপর আরো ছোট ছোট ব্রঙ্কিওল হয়েছে, এবং এই জায়গায় এক একটা বেলুনের মতন অ্যালভিওলাই আছে, তাই না? হ্যাঁ স্যার, ব্লাড স্যাকস। অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইতে বেসিক্যালি কি, এগুলো এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। ওই ভেসেল গুলো জালক টাইপের ফর্ম করে এগুলো তৈরি করেছে। স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে এখানে, যখন এপিথেলিয়াম পড়বি তখন দেখতে পাবি। এবার এই বাবলসে তুই ভেবে দেখ, যদি এই বাবলসটা দেখা গেল তুই জন্মেছিস প্রথম টাইম, তুই জন্মে এখান থেকে শ্বাস নিলি, তারপরে শ্বাস ছেড়ে দিলি, তাহলে এই বাবলস গুলি কি হবে? এই বেলুনগুলো এরকম চুপসে যাবে। এবার তুই আর এই বেলুনটাকে ফোলাতে পারবি? ভেবে দেখ তো, একবার যদি লাংস এরকম চুপসে যায় তারপর লাংসটা খুলবে? কিন্তু জন্মেই মরে যাবে বাচ্চাটা, জন্মালো শ্বাস নিলে মরে গেল, তাই না? একটু ভেবে দেখ, বেলুনের মধ্যে জল ভরেছিস কখনো? বেলুনে জল ভরবি, জল ভরে জলটা ফেলে হ্যাঁ দিবি, স্যার। দেখবি দুটো বেলুনের লেয়ারটা একদম চিপকে থাকে, এবং সেই কারণেই দেখবি তখন দেখবি আবার ফু দিলে প্রচুর বেশি ফু দিতে হয়, দিয়ে ফোলাতে হয়, যার জন্য দেখবি বেলুনে পাউডার লাগানো থাকে। বেলুন ধরবি দেখবি হাতে পাউডার লাগছে, বেলুনের প্যাকেট নিয়ে ধরবি, ধরে এরকম হাতে নিবি দেখবি পাউডার লাগানো থাকে, হ্যাঁ স্যার দেখেছি। তাই না? তাহলে ওখানে বেলুনটাকে জলের মধ্যে চুবিয়ে বেলুনটাকে যদি এবার চিপকে দেয়, যদি দুটো লেয়ার এরকম চিপকে যায়, কেন চিপকে যায় ভেবে, স্লাইড দেখেছিস কখনো? জলের স্লাইড, মানে এই জল বলছি কাঁচের স্লাইড, সারফেস টেনশন। এগুলো সারফেস টেনশন। কাঁচের স্লাইডে দুটো কাঁচের স্লাইডের মধ্যে জল আছে, ঠিক আছে? দেখবি অনেক সময় এরকম হয়, ধরে গেল একটা কাঁচের প্লেট, ধর একটা ছোট্ট একটা কাঁচের প্লেট বা কিছু তুই কোথাও রাখা আছে, ওটাকে টেনে তুই তুলতে পারছিস না, হ্যাঁ অনেক জোর লাগে মাঝে মাঝে। অনেক জোর, বেশি বেশি জোর লাগে। দেখা গেল একটা কাঁচের এরকম ব্লক টাইপের জল দিয়ে জল সমেত এই তোর টেবিলের উপর রাখা আছে। স্যার কোথাও গেলে ওই থার্মোকলের থালার নিচে জল দিয়ে থার্মোকলের- আটকিয়ে দেয় যাতে উড়ে না যায়। একদমই তাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভেবে দেখ, থার্মোকলের থালা দিয়ে যে আটকে, তাহলে থার্মোকলের থালা দিয়ে কি দিয়ে আটকায়? ওটা সারফেস টেনশনের জন্য আটকায়। এবার ভেবে দেখ, এই সারফেস টেনশনটা তো তার মানে ইয়েতেও আছে, এই লাংসের মধ্যেও আছে। লাংসে তো জল আছে, লাংসে তো ভেপার আছে, তো তাহলে যেই মুহূর্তে তুই এরকম চুপচাবে, তো সেই মুহূর্তে এরকম আটকে যাবে, আর কখনো বেরোবে না। এবং এটা যাতে না হয় ওই জন্যই ওই রেসিডুয়াল ভলিউমটা থাকে। দেখবি একটা পরিমাণ এয়ার আছে, তুই চাইলেও বার করতে পারবি না, আছে না? আরবি রেসিডুয়াল ভলিউম, আরবি। এবং সেটা ছাড়াও এই লেসিথিন বলে যে কম্পাউন্ডটা আছে, ওটাকে বলে লাং সারফেক্ট্যান্ট। ও জলের সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। যেমন জলের মধ্যে ওই কিছু একটা মেডিসিন মিশিয়ে দিয়ে ওই বাবলস আমরা তৈরি করছি, বাবলসটা কি করছে? তাহলে জলের সারফেস টেনশন কমিয়ে দিচ্ছে বলে ওই বাবলস তৈরি করতে পারছি, ফু দিয়ে বানাতে পারছি। তো ভগবান আমাদের বানানোর সময় ওই রকম একটা তৈরি করে দিয়েছে যাতে আমাদের লাংস চুপচে না যায়। ও বুঝতে পেরেছিস? এরকম প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আছে, প্রত্যেকটা পয়েন্টে। এবার ধর বায়োলজি থেকে ফিজিক্স ভালো বুঝলে এটা। হ্যাঁ, এই কারণ হচ্ছে যে এই কানেকশন রয়েছে একই ধরনের সাবজেক্টের, একই ধরনের জায়গার রিজন গুলো। বায়োলজিতে এই জিনিসটা ছিল, দেখবি খুব ভালোভাবেই লেখা আছে, লেসিথিন লাং সারফেক্ট্যান্ট লেখা আছে, লেখা আছে, কিন্তু বুঝতে কি কি করছে ওটা। জিনিসটা হচ্ছে এইটা,
তুই ভেবে দেখ, খুব ভালোভাবেই বুঝতে পারবি কোথাও যদি কাগজ আটকে যায় বা কিছু। ইভেন সবচেয়ে ভালো আমি বলেই দিচ্ছি, ছোট একটা কাচের যদি টুকরো টুকরো থাকে, এরকম ছোট কাচের টুকরো, ওটা ওই জল রেখে জল রেখে বসিয়ে দিবি কাচের টেবিলের উপর। বাড়িতে যে কাচের টেবিল আছে, কাচের টেবিলের উপর বসিয়ে দিবি, জল রেখে বসিয়ে দিবি, তারপর ওটাকে টেনে তোলার চেষ্টা করবি, দেখবি তো কিরকম হবে। দেখবি তুলতেই পারবি না তুই, দেখবি তোকে স্লাইড করাতে হবে, এরকম দেখবি স্লাইড করে এরকম সাইডে নিয়ে আসতে হবে, দেখবি স্লাইড করে সাইডে নিয়ে এসে তবে তুই তুলতে পারবি। উপরে এরকম টেনে স্ট্রেট তোলা যাবে না, কোন তুলতে পারবি না। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসগুলোই হচ্ছে সারফেস টেনশনের ক্যালকুলেশন, কিন্তু এইগুলিই কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তোকে এরকম কোশ্চেন দেওয়া হলো, একটা এরকম স্লাইড আছে, এরকম দুটো স্লাইড আছে, স্লাইডের মাঝখানে এরকম এক ফোঁটা জল দিয়ে স্লাইডটাকে এরকম আটকে দেওয়া হয়েছে, বুঝা গেল? স্লাইডের লেন্থ উইথ সবকিছু দিয়ে দিয়েছে, দিয়ে তোকে বললো যে এটাকে, এই স্লাইড দুটোকে আলাদা করতে আমাকে কত ফোর্স দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তাহলে এই প্রেশার ডিফারেন্স ইকুয়েশন, এটা এই সিমিলার ইকুয়েশন তৈরি হয় ড্রপের জন্য। যদি ড্রপ হয়, মানে এটা হচ্ছে বাবলস করেছিলাম, এবার যদি ড্রপের জন্য করিস, তাহলে তখন এই যেটা আর আছে, আর ধর সেটা বাড়ানো হলো আর প্লাস ডিআর, তাহলে তখন তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। তার ক্ষেত্রে আমার ভলিউম যে চেঞ্জ বলছে, মানে এরিয়া যে চেঞ্জ, সেটা হচ্ছে 4 পাই আর প্লাস ডিআর তার হোল স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। এখান থেকে বুঝতেই পারছি যে 8 পাই আর স্কোয়ার ডিআর, 8 পাই আর স্কোয়ার না, 8 পাই আর ডিআর এরকম আসছে ব্যাপারটা। এটা এসেছিল, মনে কর ওয়ার্ক, আমার এরিয়া চেঞ্জ, তাহলে ওয়ার্ক ডান কি এসেছিল 8 পাই আর ডিআর ইন্টু সারফেস টেনশন, এটাই ওয়ার্ক ডান এসেছিল। এবার বাবলস এর ক্ষেত্রে দুটো লেয়ার বলে আমি এটাকে ইন্টু 2 করেছিলাম, কিন্তু ইন কেস অফ ড্রপ সেটা আর করবো না, কারণ ড্রপের ভেতরটা তো লিকুইড, ড্রপের বাইরে আছে এয়ার, তার মানে ড্রপের একটাই মাত্র লেয়ার, বাইরের লেয়ারটা, ইনসাইডে তো কোনো আলাদা করে লেয়ার নেই, ইনসাইডে তো ভেতরটা পুরোটাই লিকুইড আছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওই আবার আগের মতন পি ডেল ভি, সেটা হচ্ছে 8 পাই আর ইন্টু টি, পি হচ্ছে পি মাইনাস পি জিরো, ডেল ভি মানে হচ্ছে 4/4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, তাহলে 8 পাই আর ডিআর ইন্টু টি, একটা আর কেটে গেল, ডিআর ডিআর কেটে গেল, পাই কেটে গেল, 4 কেটে গেল, তাহলে এখানে পি মাইনাস পি নট হচ্ছে 2t/r। তাহলে এটা হলো ড্রপের জন্য ইকুয়েশন, আর বাবলস এর জন্য ইকুয়েশন হলো 4t/r, বাবলস এর এক্সেস প্রেশার। হলো? তুমি একটা কোশ্চেন দিই আবার, দেখতো।
আচ্ছা দুটো আলাদা অঙ্ক নাকি? হ্যাঁ দুটো লাগাম। লেফট এর আনসার বেরিয়েছে 23.52। একদম ঠিক। ওই এক্সেস প্রেসার এটা বাবলস আছে মানে 40/r, হ্যাঁ সেটাই ইকুয়ালস টু হচ্ছে 40/r h সেটাই H হচ্ছে রোজি, হ্যাঁ। h বাস সেখান থেকে টি সিগমা বার করে নে। পরেরটা আচ্ছা একটা কথা বলে নি এর মাঝখানে, সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে ক্লাস হবে না, মানে হবে না বলতে এই সময়টা হবে না, সকালবেলায় কি তোদের হবে? সকালবেলা একদম সকাল ধর স্যার কত সকাল? ওই ধর 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, মানে তোদের 9টা থেকে 11টা না, 20টা, হ্যাঁ হ্যাঁ হয়। 7টা 9টা থেকে থেকে আমার 11টা হবে না। অসুবিধা নেই, আমার 1:30টা থেকে স্কুল আছে। 7টা থেকে আমার তো 9টা, 7:30 থেকে স্কুল। আমার 11টা দিয়ে স্কুল। 7টা থেকে 9টা কোনোভাবে হবে না না? না হ্যাঁ আমার হবে না গো। বুঝতে পেরেছি, তাহলে অন্য কোনো ডেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওই ম্যামকে বলে দেবো, ম্যাম তোদের সাথে আলোচনা করে নেবে, কারণ এখন অনেকে নেইও, অর্ণিমাও নেই, হরিশ্র মনে হয় আসেনি আজকে। হ্যাঁ ও বললো বাড়িতে লক্ষ্মী পুজো। কালকে তো, আজকে আবার কি? কে জানে কল করেছে, পিছনে ঢাক বাজছে। আজকে তো ভূত চতুর্দশী। হ্যাঁ এই জন্য তো বললাম, কালকে তো আমি জানি। হ্যালো স্যার, হ্যাঁ বল। সেকেন্ডের অ্যান্সারটা 4:9। সায়ন্তন বলছিস? স্যার একদম ঠিক সায়ন্তন, ভেরি গুড, 4:9। সৃজনী একমাত্র পুরো আউট। সৃজনী সৃজনী হ্যাঁ 4:9 বেরিয়েছে। 4:9 বেরিয়েছে। ঠিক আছে, চলো যাই হোক, তাহলে বাই, হ্যাপি দিওয়ালি কালকের জন্য অ্যাডভান্স। নেক্সট ডে বাকিটা আমরা কমপ্লিট স্যার করব, হ্যাপি দিওয়ালি। ঠিক আছে? আর নেক্সট উইক তাহলে হচ্ছে না, নেক্সট উইকটা কবে হবে কি হবে আমি দেখে নিচ্ছি। ওকে, বাই, গুড নাইট। টাটা। টাটা। নাইট স্যার। গুড নাইট।